হ্যালো ডিয়ার অডিয়েন্স, দিস ইজ কাজী রিফাত হাসান। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব বরিশাল শহরের একেবারে কাছে 6 মাইল থেকে একটু দূরে আপনার লাকুটিয়া জমিদার বাড়িতে। তো আমার সাথে হচ্ছে আমার সঙ্গী আছে, সঙ্গী হচ্ছে মিস্টার রাফি। আমি আর রাফি প্ল্যান করলাম যে আমরা লাকুটিয়া জমিদার বাড়িতে যাব। যেই ভাবা সেই কাজ। আমরা চৌমাথা থেকে জাস্ট একটা রিক্সা নিয়ে উঠে পড়ছি। রিক্সাটা আমাদের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে নিয়ে যাবে। আর নতুল্লাবাদ থেকে আমরা হচ্ছে বাস অথবা সিএনজিতে করে আমরা চলে যাব হচ্ছে 6 মাইল। তো আমরা এখানে হচ্ছে যে সিএনজি ব্যবহার করছি, কারণ হচ্ছে যে বাস যেতে অনেক সময় লাগে। বাস হচ্ছে মাঝে মাঝে লোক নেয়, কারণ আপনি সরাসরি ডিরেক্ট কোনো বাস পাবেন না, লোকাল বাসেই আপনাকে যেতে হবে। আর সিএনজির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি সিএনজিতে উঠবেন, সিএনজির যে কজন মেম্বার সিএনজিওয়ালা নেয় সেই কজন মেম্বার ফিল আপ হয়ে গেলেই সিএনজি ছেড়ে দিবে। আর সিএনজিতে গেলে একটু রিস্ক আছে, কারণ ওটা তো হাইওয়েতে অনেক বড় বড় গাড়ি চলে। বাট সিএনজিতে গেলে যেটা হবে, আপনি উইদিন 20 মিনিটসের মধ্যে আপনি 6 মাইল পৌঁছে যাবেন। কোনো প্রকার যদি কোনো ঝামেলা না হয় পথে, তাহলে অনলি 20 মিনিট লাগবে। 20 মিনিটে আপনি 6 মাইল চলে আসবেন। যেমন এই যে আমরা 6 মাইল চলে এসেছি। 6 মাইলে আসার পর আপনি হচ্ছে একটা ভ্যান নেবেন, অথবা কোনো অটো নেবেন, অথবা সিএনজি নেবেন। আমার যে সঙ্গী রাফি, সে ভ্যান খুঁজতেছিল। কেন যে ভ্যান খুঁজতেছিল ওই সময় আমি বুঝতে পারি নাই, ঠিক পরে বুঝতে পারছি, আপনাদেরও বুঝাই দেব। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে চারপাশের ভিউগুলো দেখতেছিলাম যে ওখানে কি অবস্থা, 6 মাইল দেখতে কেমন, সেখানে আসলে কি হচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলো অবজার্ভ করতেছিলাম। তো 6 মাইল হচ্ছে মূলত 4 রাস্তার একটা মোড়, যেখান থেকে আপনার বরিশাল ঢাকা মহাসড়ক কানেক্টেড, এবং আরেকটা চলে গেছে জমিদার বাড়িতে একটা রোড, আরেকটা চলে গেছে কোথায় ঠিক আমি জানি না। তো আমরা জাস্ট ভ্যানে উঠে বসলাম, ভ্যান আমাদের নিয়ে জার্নি শুরু করলো। আমাদের জার্নি আমরা শুরু করলাম, এবং জার্নি শুরু করার পর আমি পুরাই একদম বিমোহিত। মানে এতটা সবুজ, আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে আমি সবুজের ভিতরে পদচারণা করতেছি। আমি যতই ভিতরে যাচ্ছি ওই গ্রাম্য পাকা সড়ক দিয়ে, ততই আমার মনে হচ্ছে যে আমি সবুজে অবগাহন করতেছি, এরকম একটা ব্যাপার। আর আমার যে ক্লান্তিগুলা সেগুলো একদম টপ টপ করে ঝরে পড়তেছিল। আমার যে অ্যাংজাইটি ছিল, যে ডিপ্রেশন ছিল, সেগুলো একদম মুহূর্তেই উধাও হয়ে যাচ্ছিল। আপনারাও যদি আসেন, আপনারাও ফিল করতে পারবেন। তবে একটা জিনিস আমি ভিডিওতে যতটুকু দেখাচ্ছি, এটা হচ্ছে যে আপনার সময় স্বল্পতার কারণে খুবই সামান্য। আপনি যদি এখানে আসেন, আপনার জন্য হয়তো অনেক কিছুই ওয়েট করতেছে যা আপনি চিন্তাও করেন নাই। আর এখানে আসতে বেশি সময় তো লাগেই না। আপনি ভ্যানে আসলে যদি সিএনজি এবং ভ্যান ইউজ করেন তাহলে হয়তো 40 মিনিটস, আর নিজের হুন্ডা থাকলে তো অনলি 30 মিনিটসে আপনি চলে যাবেন। এই যে ধানের মেই, তারপর হচ্ছে আরও বিভিন্ন জিনিস দেখতে দেখতে আপনি অবশেষে চলে আসবেন লাকুটিয়া জমিদার বাড়ির এরিয়ার মধ্যে। ওখানে যখন আপনি ভ্যান থেকে নামবেন তখন হচ্ছে আরও অদ্ভুত লাগবে, যেমন আমার লাগতেছিল। দূরের যে দৃশ্যগুলো আমি দেখতেছিলাম, এগুলো দেখার পর আমি একদম পুরাই আমার কিছু বলার ভাষা ছিল না। ধানের মেয়ে আমি একদম পাশ থেকে দেখতে পাচ্ছিলাম, বড় বড় সুপারি গাছ, তারপর বৃষ্টির স্নাত গাছগুলো আমি দেখতে পাচ্ছিলাম। বিলগুলো ঝিলে পরিণত হয়েছে বৃষ্টির পানিতে। আমার ইচ্ছা করতেছিল এই যে বিলের পানিতে নেমে লাফালাফি করতে, বাট ওই যে একটা আতঙ্ক কাজ করতেছিল রাসেল ভাইপারের, দ্যাটস ওয়াই আমি আর নামি নাই। আমি ঠিক রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরের গাছগুলোর হাতছানি দেখতেছিলাম, আর দূরের আকাশ, দূরের প্রকৃতি দেখতেছিলাম। এবং এগুলো দেখতে দেখতে একসময় আমি চলে গেলাম হচ্ছে আরও ভিতরের দিকে। যখন গেলাম তখন একটা মনোমুগ্ধকর পরিস্থিতি দেখলাম। সেটা হচ্ছে একটা মাঝারি আকৃতির দিঘি, এত টলটলে একটা দিঘি, এবং দিঘির পাড়টা এত সুন্দর করে সাজানো, বড় বড় গাছ দিয়ে সাজানো সুন্দর করে। আর দিঘিতে যেটা দেখে বুঝলাম যে এখানে সিজনের সময় হয়তো টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা আছে, এবং আমি স্থানীয়দের সাথে কথা বলেও বুঝলাম যে হ্যাঁ, টিকিট কেটে মাছ ধরা হয় এখানে। প্রতি টিকিট 15 থেকে 20,000 টাকার মতো, এবং খুব ভালো মাপের মাছ পাওয়া যায়। তবে আমার সবচেয়ে ভালো লাগছিল হচ্ছে দিঘির পানিটা। আমি পানিতে পা ভিজিয়েছি, আর হচ্ছে দেখতেছিলাম চারপাশের দৃশ্য। আমি একটুও মিস করতেছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে ট্রাভেল ব্লগ বা ট্রাভেল বুকস, এতে আমি যে পড়ছি যে স্টানিং বিউটি, পিকচারের সিন, তারপর হচ্ছে নয়নাভিরাম দৃশ্য, ঠিক আমার মনে হচ্ছিল যে এগুলো যেন ঠিক তাই, আমি যেন আমার চোখের সামনে ঠিক এগুলোই পাইছি। আর আকাশে মেঘ হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে একটু পরে বৃষ্টি নামবে। তো এটা ভেবে আমার আরও ভালো লাগতেছিল। যদিও কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, তারপর আবার নতুন করে বৃষ্টির একটা পরিবেশ তৈরি হয়েছে, আবহাওয়া তৈরি হয়েছে। বাতাসটা তো অসাধারণ, যেটা এই ভিডিওতে প্রকাশ করা সম্ভব না। তো আমি শুধু দেখতেছিলাম, আমি কোনো কিছুই মিস করতেছিলাম না। ওই যে একটা কথা আছে না, যখন ট্রাভেল করতে বের হয় তখন হচ্ছে যে মুখ বন্ধ রাখো আর চোখ খোলা রাখো,
তারপর ফিলিংসটাকে খোলা রাখো, আর হচ্ছে কান খোলা রাখো, ঠিক সেরকম আমি মুখ বন্ধ করে আমার চোখ খোলা রেখে হৃদয় উন্মুক্ত করে আর কান খাড়া করে সব কিছু শুনতেছিলাম আর দেখতেছিলাম। জটিল একটা অবস্থা। আর জুতা খুলে ফেলছিলাম, জুতা খুলে হাতে নিয়ে আমি হচ্ছে যে খালি পায়ে হাঁটতেছিলাম, তা না হলে পুরো ফিলিংসটা এখানে পাওয়া যাবে না। মেঠোপথের যে ফিলিংস, গ্রাম্য যে ফিলিংস, এটা পুরোপুরি পাওয়া যাবে না, পাওয়া সম্ভব না। আর একটা কথা, আপনারা যখন এভাবে ছোটোখাটো ট্যুর করবেন, সেটা সলো হোক অথবা ছোটোখাটো মেম্বার নিয়েই হোক, গ্রুপ ট্যুর হোক, আপনার সাথে একটা ব্যাগে কিছু ক্যামেরা অ্যাক্সেসরিজ রাখার ব্যবস্থা, প্লাস একটা পলিথিন যাতে বৃষ্টির দিনে আপনার ইকুইপমেন্টগুলোকে সেফ রাখতে পারেন, প্লাস হচ্ছে যে একটা শর্টস, রিকোয়ার্টার, তারপর হচ্ছে গেঞ্জিগুলো রাখতে পারেন। যেমন ধরেন আমরা রাখছিলাম, এবং হচ্ছে আমরা কিন্তু এই দিঘিতে নামার চেষ্টা করছিলাম, বাট দিঘিটা অপরিচিত দেখে আমি নামি নাই। আমার সঙ্গী একটু লাফালাফি করছিল যে সে দিঘিতে নামবে, সাঁতার কাটবে, কিন্তু আমি তাকে নামতে দেই নাই, কারণ হচ্ছে যে নতুন জায়গা, নতুন প্লেস, ইত্যাদি ইত্যাদি। আর দেখুন অদ্ভুত অদ্ভুত এই জায়গাটায় যে আসলাম, এটা আমার ভাষায় বর্ণনা করার কোনো শক্তি নাই, যে এত সুন্দর দৃশ্য, ঠিক বৃষ্টি হওয়ার আগ মুহূর্তের দৃশ্য, সবুজ আর মেঘের একটা আলাদা কম্বিনেশন, যাকে বলা হয় স্ট্যান্ডিং বিউটি, একেবারে হচ্ছে নয়নাভিরাম দৃশ্য, যা ভাষায় বর্ণনা করা যায় না। আমি প্রাণ ভরে দেখতেছিলাম, প্রাণ ভরে আমি খালি সবুজ দেখতেছিলাম। তো যাই হোক, একটু পর বৃষ্টি নেমে গেছে, আমরা বৃষ্টির মধ্যে একটা শেল্টার নেই, শেল্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখতেছিলাম যে কি অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি হতে পারে বৃষ্টির দিনে গ্রামে। আমরা ঠিক দিঘির কাছাকাছি একটা জায়গায় দাঁড়াইছিলাম আর বৃষ্টি দেখতেছিলাম। হ্যাঁ, আমরাও ভিজছি, বাট ওরকম না যে একেবারে কাক ভেজা হবো কিংবা গোসল করবো, এরকম না। বৃষ্টিটা কমে আসার পর আমরা ভিজছি, কি সুন্দর টুপটাপ টুপটাপ শব্দ। এরকম ভিজতে ভিজতে আমরা চলে আসছি একেবারে বীজ উৎপাদনকারী একটা খামার আছে, বাংলাদেশ কৃষি গবেষণার অন্তর্ভুক্ত, ওখানে এসে এই চড়ুই পাখিগুলোর সাথে আমাদের দেখা হয়েছে, এবং বুঝলাম যে এখানে যেহেতু অনেক ফসলি বীজ আছে, সেহেতু চড়ুই পাখিদের একটা মিলন মেলা, তারা এখানে পার্টি করে রেগুলার। আর আমি যতই ওদের কাছে যাচ্ছিলাম, ওরা কিন্তু একটুও ভয় পাচ্ছিল না, আরো বেশি করে কিচিরমিচির করতেছিল। মনে হচ্ছিল যে আমার ইনভাইট করতেছে এবং আমি এখানে আসছি, এটা ওদের খুব ভালো লাগছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এভাবে করে আমি হচ্ছে যে পুরোটা দেখতেছিলাম। জটিল অবস্থা, আমার এত ভালো লাগতেছিল যা বুঝাইতে পারবো না। ঠিক এটার পিছনে এই যে দৃশ্যটা, এটা ঠিক পিছনেই হচ্ছে আপনার জমিদার বাড়ি। আমরা একটু পরেই সেখানে যাব, আপনারাও সাথে থাকবেন। জমিদার বাড়িতে যাওয়ার আগে আমি একটু বলে নেই, যে কোনো পুরনো জমিদার বাড়ি আপনি যখন ভিজিট করবেন, কাইন্ডলি জমিদার বাড়ির কোনো কিছু নষ্ট করবেন না, পুরাকীর্তির কোনো কিছুই আপনি নষ্ট করবেন না। এবং হচ্ছে যে যেটা এখানেও উল্লেখ আছে, আপনি যখন জমিদার বাড়ির মেন প্রবেশ গেটে আসবেন, প্রধান ফটকে আসবেন, তখন আপনি দেখবেন যে কিছু কিছু নির্দেশনা আছে, এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরেরও কিছু নির্দেশনা আছে, এবং তাদের শাস্তির কথা উল্লেখ করা আছে যদি আপনি এই প্রত্নতত্ত্বটা নষ্ট করার কোনো চেষ্টা করেন। কাইন্ডলি আপনারা একটু পড়ে নেবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা এই ধরনের পোড়া বাড়ি কিংবা পুরনো বাড়িতে যখন আপনারা যাবেন, খুব বেশি খুশিতে উদ্বেলিত হয়ে যা ইচ্ছা তাই করবেন না, কারণ এগুলোতে কিন্তু সাপ থাকে। আমি স্থানীয় লোকদের সাথে কথা বলছি, কথা বলার পর তারা বলছে যে হ্যাঁ, সাপ আছে। আর যেহেতু বৃষ্টির দিন, আমিও খুব একটা রিস্ক নেইনি। আমি হচ্ছে বাহির থেকে দেখতেছিলাম এই যে প্যাসেজটা, এটা হচ্ছে মূলত সামনের দরজা থেকে পিছনের দরজা যাওয়ার একটা প্যাসেজ। আমি প্যাসেজে হাঁটতেছিলাম, বাট এই যে অন্ধকার প্রকোষ্ঠগুলো, রুমগুলো, এগুলোতে কিন্তু আমি একটুও ঢুকি নাই, বিকজ অফ আমার কাছে আমার জীবনের প্রায়োরিটি অনেক বেশি। আমি ট্রাভেল করতে আসছি, অ্যাডভেঞ্চার করতে আসছি, বাট আমার নিজের জীবন বিপন্ন করে না। এটা আপনারাও কাইন্ডলি একটু মনে রাখবেন। আমি সবচেয়ে আশ্চর্য হচ্ছিলাম এই বিল্ডিংটা দেখে, এই পুরাকীর্তিটা দেখে, অথবা জমিদার বাড়িটা দেখে, যে চুনসুরকি দিয়ে এত টেকসই সুন্দর মজবুত বিল্ডিং বানানো যায়, এটা কখনো ভাবি নাই। বইতে পড়ছি, বাট প্র্যাকটিক্যালি দেখলাম। কারণ আমি কোনো কিছু ধ্বংস করার চেষ্টা করিনি, জাস্ট আমি ইটগুলো নাড়ায় দেখলাম যে এত শক্ত, এবং এই দোতলা বাড়িটা এখনও দাঁড়ায় আছে। যদিও অনেক জায়গা থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট সে স্টিল এখনও দাঁড়িয়ে আছে। এত বড় বাড়িটা চিন্তা করা যায়। আর এর সিলিংগুলো তো অসাধারণ। আমরা একটু পর যখন দেখব যে সিলিংগুলো হচ্ছে আপনার রেল লাইনের পাত দিয়ে কীভাবে বানানো সিলিংগুলো, সেই সিলিংগুলো কিন্তু এখনও টিকে আছে। আমি জাস্ট বাহির থেকে সব কিছু দেখতেছিলাম যে কত সুন্দর লাগতেছিল। এই যে লেমন ঘাস, বাইরে অনেকগুলো লেমন ঘাস দেখে তো একদম মনে হচ্ছিলো যেন সবুজের কার্পেট, মনে হচ্ছিলো যেন শুয়ে পড়ি। কিন্তু ভুলেও আপনি হুটহাট করে শুয়ে পড়বেন না, কারণ এখানে কিছু ছোট ছোট কাঁটা আছে, যে কাঁটাগুলো কিন্তু আপনার ক্ষতি করতে পারে। আর লেমন ঘাসের উপর দিয়ে আপনার হাঁটারও দরকার নাই, এগুলোকে বিনষ্টও করার দরকার নেই, কারণ ছোটো ছোটো অনেক গাছ আছে, আপনি সেইখানে হাঁটাচলা করতে পারবেন। তো যাই হোক, দোতলায় কিন্তু এই যে দ্বিতীয় তলাটা জমিদার বাড়ির, এখানে অনেক লোকাল ছেলেপেলে আড্ডা দেয়।
তারা হচ্ছে এই বটগাছের নিচে কিছু লতাপাতা আছে, এগুলো ধরে তারা উপরে ওঠে এবং আড্ডা দেয়, কারণ কোনো সিঁড়ি নাই এখানে উপরে ওঠার জন্য। আমি স্থানীয় লোকদের কাছে জানতে চাইছিলাম যে কোনো সিঁড়ি আছে কিনা, তারা বলছে না, কোনো সিঁড়ি নাই। তো আমি হচ্ছে যে পিছন সাইডটা ছিলাম, প্রথমে ফ্রন্টে ছিলাম, তারপর পিছনে আসলাম, এখন আবার ওই প্যাসেজ ধরে আমি যাচ্ছি কোথায়, ফ্রন্টে। এখন আমি আপনাদের দেখাবো যে সিলিংগুলো মানে ছাদগুলো ওই সময় কিভাবে তৈরি করতো, যেগুলো এখন পর্যন্ত টিকে আছে। দেখুন ছাদগুলো কিন্তু পলিস্টার খসে পড়ছে, বাট ছাদের স্ট্রাকচার কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। কি সুন্দর আপনার হচ্ছে যে কি বলে ট্রেন লাইনের পাত ব্যবহার করে আপনার এই ছাদটা ক্রিয়েট করা হয়েছে। এভাবে আমি চলে আসলাম পিছন সাইডে। পিছন সাইডে আসার পর আমার যে জিনিসগুলো মনে হলো যে একটা জমিদার বাড়ি, এখানে একসময় কত লোকের আনাগোনা ছিল, কত মানুষের আনাগোনা ছিল। হয়তো ওই বারান্দা দিয়ে জমিদাররা এখানে আড্ডা দিত, নিচের মানুষগুলোর সাথে কথা বলতো, ছোট ছোট ছেলেপেলেরা এখানে দৌড়াইতো। আজ কিছুই নাই, শুধুমাত্র একটা নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটা। এই পিছনের দিকে চলে আসছি। পিছনের দিকে আসার পর আমি একটু ভিতরে গেছিলাম সাহস করে যে আমি ভিতরে দেখলাম যে ছেলেপেলে উপরে উঠে কিভাবে, সেটা দেখলাম আর কি। ওই যে লতাপাতা আছে, লতাপাতাগুলো বেয়ে তারা উপরে উঠে যায়, আর ওইখানে বসে একটু হল্লা ঠল্লা করে, মাস্তি করে, আড্ডাবাজি করে। এই যে এখানে এই ভাঙা যে দেয়ালগুলো, আমি এগুলো হাত রাখছিলাম, হাত রেখে দেখছিলাম যে এগুলো কী পরিমাণ শক্ত। হ্যাঁ, এখনও অনেক শক্ত। এগুলো ভাঙতে গেলে আপনার এখনও হচ্ছে যে হাতুড়ি লাগবে। প্লাস কিছু কিছু জায়গায় দেখলাম যে আপনার 15 ইঞ্চি দেয়াল, 20 ইঞ্চি দেয়াল, বিশাল অবস্থা। এতটা মজবুত করে সব কিছু বানানো ছিল ওই সময়। মাই গুডনেস। এই যে হচ্ছে আপনার সেই লতাপাতা যেগুলো বেয়ে উপরে উঠে যায়, পুচ্চি বাচ্চা ছেলেগুলা, পুচ্চি বাচ্চা, কিশোর ছেলেপেলে, তরুণ ছেলেপেলে সবাই উপরে ওঠে, উপরে বসে তারা আড্ডা দেয়। আর বটগাছটা হচ্ছে এই দেয়ালটার ঠিক অপোজিটে, অর্থাৎ বটগাছটা পাওয়া যাবে বিল্ডিংটার ঠিক মাঝখানে পাওয়া যাবে। যদিও আমি ওখানে যাই নাই, বিকজ অফ আমার কাছে রিস্কি মনে হয়েছে, এই জন্য আমি যাইনি, ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। আপনারাও কাইন্ডলি এতটা ঝুঁকি নেবেন না কখনো, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। যাই হোক, এগুলো দেখার পর হচ্ছে যে আমি জমিদার বাড়ি থেকে বের হয়ে আসছি, কারণ আমার দেখাটা প্রায় শেষের দিকে। আমি ওখান থেকে বের হয়ে আসছি, আমি চলে গেছি একদম ফ্রন্টে। জমিদার বাড়ির এরিয়া থেকে, প্রধান এরিয়া থেকে আমি একদম বের হয়ে আসছি, একদম ফ্রন্টে চলে গেছি। ওখানে বসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, প্লাস হাঁটাহাঁটি করতেছিলাম যে এখন তো চলে যাব, ফাইনালি আর একটু কিছু দেখে যাই। তখন দেখলাম যে আপনার ওই যে বীজ সংরক্ষণাগার যেটা আছে, ওটার ওখানে একটু দাঁড়াইলাম। ওটার পিছনে যে পুকুরটা আছে, সেই পুকুরটা একটু দেখলাম। পুকুরটা আসলে অসাধারণ। এই যে বীজ সংরক্ষণাগারের এখান থেকে যদি তাকানো হয়, মনে হবে যে পুরোটা কার্পেট বিছানো, একদম সুন্দর, কোথাও কোনো ময়লা নাই, নোংরা নাই, কিচ্ছু নাই। আরও বৃষ্টিতে তো পুরো রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে হচ্ছে আপনার পুকুরটা হচ্ছে অসাধারণ সুন্দর, অসাধারণ। আমার ভালো লাগছে হচ্ছে পুকুরের পাশের এই যে হাঁসগুলারে দেখতে প্রচণ্ড ভালো লাগছে। তা আমি একটু মিতালি করতে ওদের কাছে গেছিলাম, কাছে যাওয়ার সাথে সাথে ওরা হচ্ছে ওখান থেকে একদম দৌড় দিয়ে চলে গেছে। এটা আমার কাছে খুব খারাপ লাগছে, বাট কি করব, ওদের যাওয়ার দৃশ্য দেখতেছিলাম আর কি। আর এখান থেকে হচ্ছে প্রধান এরিয়া শেষ, জমিদার বাড়ির প্রধান ফটকটা এখান থেকে শেষ। এখন আমরা যাব জমিদার বাড়ির বাইরের আঙিনায়, যেখানে দেখা যাবে যে একটি বিশাল টেম্পল বা মন্দির আছে, যে মন্দিরটা দেখলেই বোঝা যায় যে এটা কতটা লাক্সারিয়াস ছিল এবং জমিদাররা কতটা লাক্সারিয়াস লাইফ লিড করত। আরও একটা জিনিস বোঝা যাবে যে প্রধান এরিয়া থেকে, জমিদার বাড়ির প্রধান যে এলাকা, সেখান থেকে মন্দিরটা হচ্ছে প্রধান ফটকের বাইরে। তার মানে বোঝা যাচ্ছে যে ভিতরের অভ্যন্তরীণ যে নারী পুরুষ, তারা কতটা ডিস্টেন্স মেনটেন করতো বাইরের মানুষের কাছ থেকে। আর এখানে হাঁটলে অনেক কিছুই চোখে পড়ে। তা আমি এগুলো দেখতেছিলাম আর কি। দেখার পর এখানেই আমার যাত্রা সমাপ্ত করি এবং হচ্ছে যে ফাইনালি এই টেম্পল মানে মন্দির দেখার পর আমি এখান থেকে সিএনজি যোগে আমি একদম চলে যাই আবার 6 মাইল থেকে আমি উঠে যাব হচ্ছে আবার একটা সিএনজিতে, এবং সিএনজিতে আমি টাটা বাই বাই করবো 6 মাইলকে এবং লাকুটিয়া জমিদার বাড়িকে। তারপর আমি চলে যাব আবার নতুল্লাবাদ, এবং নতুল্লাবাদ থেকে রিক্সা যোগে অথবা পায়ে হেঁটে আমার বাসায়। তো আপনারা যারা ক্লান্তি দূর করতে চাইবেন, খুব শর্টকাট সলো ট্যুর দিতে চাইবেন, বরিশালের কাছাকাছি আছেন, তারা এটা দেখতে পারেন, এবং যারা দূরের ট্রাভেলার আছেন তারাও দেখতে পারেন। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে কথা হবে।